মধুচর গ্রামে রহিম তার বুড়ো বাবা মা, বউ, এক ছোট ছেলে এবং এক মেয়ের সাথে থাকত। রহিমের বাবার একটি জমি ছিল যেখানে তিনি চাষাবাদ করতেন এবং তা দিয়ে পরিবারের খরচ চালাতেন। রহিম কোনো কাজ করত না, সে খুব অলস ছিল। তার বাবা তাকে চাষাবাদ শিখতে বলতেন, কিন্তু রহিম তার কথা শুনত না। এই রহিম আর কত সময় পার হলে সংসারের প্রতি দায়িত্ববোধ করবে? আমাদের এখন অনেক বয়স হয়ে গেছে। এখন আমার জমিতে চাষাবাদের কাজ করার মতো বয়স নেই। আমার জমিতে কাজ করতে অনেক কষ্ট হয়, কিন্তু আমার ছেলের সংসারের প্রতি কোনো দায়িত্ববোধই নেই। আর কিছুদিনের ভিতরে তার ছেলে মেয়ে বড় হয়ে যাবে, তখন সে কি করবে? আমি আর কতদিন তার দায়িত্ব পালন করব? আমারও তো বয়স হয়ে গেছে। আমরা আর কতদিন বাঁচব? একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে, তখন তার কি হবে? আপনি ঠিক কথা বলেছেন। আমাদের অনেক বয়স হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত রহিমের ছেলে মানসিকতা যায় নাই। তাকে বুঝিয়ে বলতে হবে। আমি তাকে যে করে হোক বুঝাবো, তাকে এসব জমির চাষাবাদের কাজ করতেই হবে। রহিমের বাবা মুজাহিদ রহিমকে গিয়ে বোঝানোর চেষ্টা করে। পুত্র, তোমাকে এখন জমি চাষাবাদের কাজ করতে হবে। এই সব জমি চাষাবাদের কাজ আমার দ্বারা করা এখন সম্ভব হচ্ছে না। আমি আর কতদিন এই জমিতে চাষাবাদের কাজ করব? জমি তো তোমারই, তোমাকে দেখাশোনা করতে হবে। বাবা, আপনাকে আমি সোজাসুজিভাবে বলে দিচ্ছি, এইসব জমি চাষাবাদের কাজ করা আমার দ্বারা সম্ভব না। কিন্তু তুমি যদি এই জমি চাষাবাদের কাজ না করো, তাহলে তুমি কি কাজ করবে? তারপরও তো তোমাকে একটা কিছু না কিছু কাজ করা দরকার। আমি এত কিছু জানি না, কিন্তু আমি আপনাকে সোজাসুজি বলে দিচ্ছি, এইসব জমি চাষাবাদের কাজ আমার দ্বারা সম্ভব না। আর আপনি তো এখন আছেন, আপনি দেখাশোনা করেন। যখন আমার সময় হবে তখন আমি দেখে নেব। মুজাহিদ রহিমের কথা চুপচাপ হয়ে শুনে সেইখান থেকে চলে যায়, তার স্ত্রীকে গিয়ে সব কথা বলে। দেখলে, তোমার ছেলে আমার কোনো কথাই শুনল না, কিন্তু আমি তো তার ভালোর জন্যই বলছিলাম। এখন আমাকে শক্ত পদক্ষেপ নিতে হবে। দেখ রহিম, তোকে জমিতে চাষাবাদের কাজ করতেই হবে। তোকে আজ আমার সাথে জমিতে গিয়ে চাষাবাদের কাজ করতে হবে। এখন আমি অন্য কোনো কথা শুনতে চাই না। না বাবা, আমি আপনার সাথে এখন জমিতে চাষাবাদের কাজ করতে যেতে পারবো না। আপনি তো জানেন এখন বাইরে কত রোদ পড়ছে, আর এত রোদ্রের মাঝে কাজ করা আমার অভ্যাস নেই। আপনার যদি জমিতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনি যান, আমি যেতে পারবো না। পুত্র, আমার একটা কথা শোন। তোকে আজ জমিতে গিয়ে কাজ করতে হবে, এবং কি এক্ষুনি আমার সাথে জমিতে যেতে হবে তোকে। দেখেন বাবা, আমি আপনাকে বারবার বলছি, এইসব জমি চাষাবাদের কাজ আমি করতে পারবো না। এই জন্যে আমি আপনাকে বলছি, আর বারবার আমাকে এইসব জমি চাষাবাদের কাজের কথা বলবেন না। মনে হচ্ছে এখন আমাকে শক্ত পদক্ষেপ নিতেই হবে, যেটা কোনো বাবাই চায় না। দেখ পুত্র, তোকে এখন জমির চাষাবাদের কাজ করতেই হবে। যদি তুই চাষাবাদের কাজ করতে না চাস, তাহলে তোকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি বুঝতে পেরেছি, আপনি তো এই বাড়িতে আমাকে রাখতেই চান না। কিভাবে বের করবেন সেই ধান্দায় খুঁজে বেড়াচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি আজকেই এই বাড়ি থেকে আমার বউ বাচ্চাকে নিয়ে বেরিয়ে যাব। হামিদা, আমাদের সবগুলো জিনিসপত্র বেঁধে নাও, আজকেই এই বাড়ি থেকে আমরা বের হয়ে যাব। ওগো, আপনি এ কেমন কথা বলছেন? আমাদের দুটো ছোট ছোট ছেলে মেয়ে, এবং কি আমাদের কোনো থাকার মতো জায়গাও নেই। অন্য কোথায় এ অবস্থায় আমরা কোথায় গিয়ে ঠাঁই নেব? যা কিছু হবে হোক, সেটা পরে দেখা যাবে, কিন্তু আমি এই বাড়িতে আর থাকতে চাই না। ওগো, আপনি শেষবারের মতো একবার বাবার কথা মেনে নিন। যা কিছুই হোক, তারপরে তো বাবা আমাদের ভালোর কথা ভেবে এসব বলছে। তুমি আবার এখন আমাকে বেশি জ্ঞান দিতে এসো না। তুমি যদি আমার সাথে যেতে না চাও তাহলে তুমি থাকো এই বাড়িতে। আমি এই বাড়িতে আর থাকতে চাই না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাব।
ওগো, আমি আপনার সাথেই যাব। আপনি যেইখানে নিয়ে যাবেন আমি সেইখানেই যাব, আপনার সাথেই থাকব। আমার জীবন মরণের শেষ সময় পর্যন্ত আপনার সাথেই থাকব। আপনি এটা কি করলেন? আপনাকে রহিমের সাথে এরকম ভাবে কথা বলা ঠিক হয় নাই। আপনি তো জানেন সে কত রাগী। তাকে আপনি বাড়ি থেকে যেতে দিয়েন না, তাকে বাধা দেন যেতে। না না আয়েশা, আমি তাকে যেতে বাধা দেব না। তার ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে যেতে দাও। এজন্য আমাদেরকে যতই ধৈর্য ধারণ করতে হবে তা আমরা করব। তার ভবিষ্যতের চিন্তা করে আমরা সব ধরনের কষ্ট সইতে রাজি আছি। আর তাকে ভবিষ্যতেও কিছু উন্নতি করাতে হলে আমাকে যত কঠোর হতে হবে আমি তত কঠোর হব। তুমি আমাদের মাঝে আসবে না। তোমার বেশি ভালোবাসার কারণে আজকে সে এত বেশি অলস হয়ে গেছে। ওগো, আপনি এরকম কথা বলবেন না। তাকে যেতে নিষেধ করেন, তাকে গিয়ে আটকান যেতে। তুমি চুপ করো, তুমি বেশি কথা বলবে না। আমিও দেখতে চাই সে কোনো কাজকর্ম না করে তার বউ বাচ্চার খরচপাতি কিভাবে চালায়। সে বুঝুক দুনিয়াটা কত কঠিন। বউ বাচ্চাকে সাথে নিয়ে অন্য গ্রামে চলে যায়, সেইখানে গিয়ে ছোট একটি ব্যবসা করে। এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন রহিম কাজ করে অনেক ক্লান্ত হয়ে বাড়ি যায়। বাড়িতে গিয়ে তার বউকে বলে, হামিদা, এই নাও, এতে কিছু খাবার আছে। এই খাবারগুলো মডেলের মেয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখান থেকে মডেল মশাই দিয়েছে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যে। হামিদা চুপচাপ হয়ে খাবারের ঝুলি নিয়ে রান্নাঘরে গিয়ে সবার জন্য খাবারগুলো থালাতে ভাগ করে নিয়ে আসে। আর সবার জন্য ভাগ করে নিয়ে আসার পর সে ফের বিছানায় গিয়ে মুখ ভারী করে বসে যায়। হামিদা, কি হয়েছে তোমার? তোমাকে দেখে মনে হচ্ছে অনেক মন খারাপ করে বসে আছো। এতে আপনার কি যায় আসে? ছেলের স্কুল ড্রেস না থাকার কারণে স্কুলের মাস্টার ছেলেকে স্কুল যেতে নিষেধ করে দিয়েছে। আর মেয়ে প্রাইভেট মাস্টার মেয়েকে প্রাইভেটের বেতন না দেওয়ার কারণে মেয়েকে অপমান করে প্রাইভেট থেকে বের করে দিয়েছে। আপনার কি এসবের প্রতি কোনো খেয়াল আছে? আপনার তো সকাল 9টার সময় বের হয়ে যাওয়া আর রাতে 10টার সময় বাড়িতে এসে ঘুমিয়ে যাওয়া, এছাড়া আর আপনার কি কোনো কাজ আছে? আমারও শাড়ি কাপড়গুলো অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়েও গেছে, তারপর তো আপনার একটা শাড়ি কিনে দেওয়ার নামই নেই। আর মেয়েটা অসুস্থ হয়ে আছে, ডাক্তার ওষুধগুলো লিখে দিয়েছে, সেই ওষুধগুলো তো আজ পর্যন্ত আনলেন না। আমার এসব চিন্তা করতে করতে অল্প বয়সে আমার শরীরের অবস্থা খারাপ হয়ে গেল। অল্প বয়সে বুড়ো মানুষের মতো হয়ে গেলাম। এসবের প্রতি কি আপনার কোনো খেয়াল আছে? সামনে ঈদ হবে, অন্য লোকজন তাদের ছেলে মেয়েকে কত রকমের পোশাক আশাক কিনে দিচ্ছে, আর আপনি আমাদের ছেলে মেয়েদের জন্য কোনো একটা পোশাক কিনে দিতে পারলেন না। রহিম এসব কথা ভাবতে ভাবতে অনেক হতাশা হতেছিল। ঠিক তখন বাইরে থেকে একটি আওয়াজ আসে। আওয়াজ শুনে বাচ্চারা দরজার কাছে গিয়ে দেখতে পেল তাদের দাদাজান এসেছে। দাদাকে আসতে দেখে বাচ্চারা অনেক আনন্দিত হয়। রহিম তার বাবাকে আসতে দেখে অনেক মনে মনে খুশি হয়। আর সে তার বউকে ঘুরে দেখে তার বউ অনেক মুখ শুকিয়ে মুখ ভারী করে বসেছিল। কি হয়েছে তোমার? এই সময় মুখ ভারী করে বসে আছো? বাবা এসেছে, তার সামনে কমসে কম এই সময় মুখ ভারী করে যেও না। নিজেদের পেটের খাবার জোটানোর জন্য কারো কাছে নিজেদেরকে বিক্রি করে দেওয়ার সময় এসেছে। এখন আবার বাবাজান এসেছে, মনে হয় সে তার কোনো বিপদের কারণে এখানে এসেছে। এরকম ব্যবহার হামিদা আর আগে কোনো সময় করে নাই, কিন্তু এবার তার সংসারের এমন পরিস্থিতি হয়েছে যে তাদের 3 বেলা খাবার খাওয়ার মতো পরিস্থিতি নেই। হামিদা, আমি বুঝতে পারছি তুমি অনেক কষ্টর মাঝে আছো। আমি 2-1 দিনের ভিতরে তোমার জন্য একটি শাড়ি নিয়ে আসব, আর বাচ্চাদের জন্য কিছু জিনিসপাতি নিয়ে আসব। এখন বাবাজান এসেছে, তার সামনে তুমি এরকম ঝগড়া করো না। কম করে হলেও তো তার মান সম্মানের কথা ভেবে তার প্রতি শ্রদ্ধাশীল হও। কিভাবে নিয়ে আসবেন? ভিক্ষা করে না নিজেকে বিক্রি করে নিয়ে আসবেন? এটা আমার ব্যাপার, আমি কিভাবে নিয়ে আসবো সেটা আমি জানি। এখন তোমাকে আল্লাহর দোহাই লাগে, তুমি এখন চুপ হয়ে যাও। হামিদা তখন বুঝতে পারে যে এই সময় তার সাথে বেশি ঝগড়া করে কোনো লাভ হবে না। এজন্য হামিদা আস্তে আস্তে শান্ত হয়ে রান্নাঘরে চলে যায় রান্না করার জন্য, আর রহিম তার বাবার কাছে যায়। আসেন বাবাজান, ভিতরে আসেন। কেমন আছেন আপনি? আর মা কেমন আছে? হ্যাঁ পুত্র, আমি ভালো আছি। তোর মাও ভালো আছে। তার অনেক ইচ্ছা ছিল তোর সাথে দেখা করার, কিন্তু সে এখন বয়স হয়ে গেছে, এজন্য তার আসার মতো পরিস্থিতি নেই।
এখন বলো, তুমি কেমন আছো পুত্র? সবকিছু ঠিক মতন চলছে তো? হ্যাঁ বাবা যান, এখন আপনি আসছেন, এখন সব কিছু ঠিক হয়ে যাবে। সবকিছু ঠিক আছে তো, কিন্তু তোমাকে দেখে অনেক হতাশায় আছো। মনের হচ্ছে কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা হয়ে থাকলে আমাকে বলো। না বাবা যান, কোনো সমস্যা নেই, আমি ঠিক আছি এবং কি আমার সংসারও ভালো মতো চলছে। আমার বৌমা কোথায়? বৌমাকে তো দেখতে পাচ্ছি না। তার সাথে তো আমাকে দেখা করা। বাবা একটু অপেক্ষা করেন, হামিদা আসছে, আপনার জন্য কিছু খাবার রান্না করছে। রহিম মনে মনে ভয় করছিল আর ভাবতেছিল যে বাবা জান যেন কোনো টাকা পয়সা আমার কাছে না চায়, কেননা তার কাছে তো কোনো বিষ খাওয়ার মতো টাকা ছিল না। এমন অবস্থায় সে তার বাবাকে কিভাবে সাহায্য করবে? সে সময় হামিদা কিছু খাবার দাবার নিয়ে আসে। বাবাজান, আপনি কেমন আছেন? হ্যাঁ বৌমা, আমি ভালো আছি। তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবাজান, আমি ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর আম্মাজান কেমন আছে? হ্যাঁ বৌমা, তোমার আম্মা ভালো আছে। তোমাদের সকলকে অনেক মনে করতেছে। পুত্র, তুমি আমার কাছে এসে বসো। কতদিন হয়ে গেল তোমাকে দুই চোখে দেখার জন্য আমার মনটা কত ছটফট করছিল। এসব কথা রহিমের বাবার মুখে শোনার পর রহিম তার বাবার গলায় গিয়ে লেগে যায়। আজকে তাদের বাবা পুত্রর আলিঙ্গন অনেক বছর পর হয়েছে। এই সব দৃশ্য হামিদা দেখার পর হামিদার মনের ভিতর অনেক প্রশান্তি আসে। হে আল্লাহ, তাদের বাবা পুত্রর ভালোবাসা সব সময় এভাবে অটুট রেখো। আল্লাহ, এক খারাপ সময়ের কারণে তাদের বাবা পুত্রের সম্পর্ক খারাপ করে দিয়েছিল। আর এখন আল্লাহ, তুমি এমন কিছু করে দাও যেন তারা একে অপরকে ছেড়ে থাকতে না পারে। তারা দুইজন বাবা পুত্র মিলে অনেক রাত্রি পর্যন্ত জেগে জেগে অনেক কথাবার্তা বলাবলি করে তারপরে ঘুমিয়ে যায়। আচ্ছা ঠিক আছে পুত্র, এখন আমার ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। এখন আমাকে যেতে হবে। না না বাবা যান, আপনি তো অল্প সময় হলে আসলেন আর এই অল্প সময়ের ভিতরে চলে যাবেন বলছেন? না না, আপনি কোথাও যাবেন না, আপনি আমাদের সাথেই থাকবেন। না পুত্র, আমাকে যেতে হবে। তোমার মা একলা আছে বাড়িতে। তাকে বাড়িতে একলা রেখে আমি কিভাবে বাইরে থাকতে পারবো? এখন এই বুড়ো বয়সে আমরা একজন আরেকজনের ওপর নির্ভরশীল। কিন্তু আমি যাওয়ার আগে তোমার সাথে একটি দরকারি কথা বলতে চাই। রহিমের বাবার কথা শুনেই মনে মনে অনেক ভয় করে আর ভাবে যে মনে হয় এখন বাবা আমার কাছে টাকা চাইবে। হ্যাঁ বাবা যান, বলেন কি বলতে চাচ্ছেন। এই অল্প কিছু টাকা আমি তোমার জন্য গুছিয়ে রেখেছিলাম। মনে করেছিলাম যখন তুমি আসবে তখন তোমাকে এই টাকাগুলো দিব। কিন্তু তোমার অপেক্ষা করতে করতে কয়েক বছর কেটে গেল। ফের মনে হলো কে জানি তোমার সাথে আর দেখা হবে কি হবে না। এজন্য আমি চলে আসছি তোমাকে এই টাকাগুলো দিতে। রহিম তার বাবার মুখের কথা শুনে তার চোখে অশ্রু চলে আসে। রহিম কিছু বলার চেষ্টা করে, ঠিক তখনই রহিমের বাবা তার বৌমাকে বলে, বৌমা, তোমাকে দেখে তো অনেক দুর্বলতা মনে হচ্ছে। ঠিকমতো খাবার দাবার খেও এবং কি বাচ্চাদেরকে ভালো পুষ্টিকর খাবার খাওয়াবে। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা দরকার, তাদের প্রতি খেয়াল রাখবে। হামিদা শ্বশুরের কথা শুনে এত সময় পর্যন্ত তো চুপ ছিল, তার মনের ভেতর ভেঙে যাচ্ছিল। তারপর হামিদার চোখে অশ্রু চলে আসে আর এদিকে রহিম তার বাবার গলায় লেগে যায়। রহিম তার বাবার গলার লাগার সময় তার বাবাকে এক পীর বেশে দেখতে পাওয়া যায়। এই দৃশ্য দেখে রহিম পিছনে সরে যায়। আমি তোমার বাবা না, আমি এক পীর দরবেশ। তোমার বাবা আমার কাছে প্রতিদিন আসতো আর তার দুঃখের কথা বলতো। সে তোমাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা করত। তোমার বাবা আমাকে সব কথা বলতো। এই সব টাকা তোমার বাবা তোমার জন্য জমা করে রেখেছিল। আর বলতো যে আমার ছেলে যখন আসবে তাকে আমি এই টাকাগুলো আমার ছেলেকে দেব। কিন্তু তো তুমি তোমার বাবাকে দেখার কোনো নামই নেও নাই। আর তারা কি অবস্থায় আছে, কেমন আছে, সেটি তো জানারও তুমি কোনো সময় প্রয়োজন মনে করো নাই। আমি কি করব পীর বাবা, আমার বাবা তো আমাকে ছেলেই মনে করে না, সেই তো নিজেই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সে তোমাকে বাড়ি থেকে বের করে নাই। তোমার এসব অবস্থার কারণ তুমি নিজে, তোমার রাগ তোমাকে এই পরিস্থিতিতে নিয়ে এসেছে। এই টাকা পয়সাগুলো তুমি হেফাজত করে রাখো। আর যদি তোমার মনের ভিতর তোমার বাবার প্রতি একটুও মায়া থাকে তাহলে দেখা করে আসো। আর এমনও তো হতে পারে যে আর তুমি কোনোদিন তাকে দেখতেও না পারো।
কি হয়েছে পীর বাবা? আমার বাবা ঠিক আছে তো? আপনি এরকম করে কেন বলছেন? আমার তো মনে হয় না তোমার বাবা আর বেশি সময় দুনিয়াতে বেঁচে থাকবে। তার শারীরিক অবস্থা অনেক খারাপ। আমার তো মনে হয় কিছুদিনের ভিতরেই হয়তোবা দুনিয়া ছেড়ে চলে যেতে পারে। তার শেষ সময়েও এসো। সে শুধু তোমার কথাই ভাবতো। এই টাকাগুলো সে তার নিজের হাতে তোমাকে দিতে আসতে চেয়েছিল, কিন্তু তার শারীরিক অবস্থা এতটুকু ভালো নেই যে সে এখানে আসতে পারবে। সেজন্য আমার মাধ্যমে এই টাকাগুলো তোমার কাছে পৌঁছে দিয়েছে। এই টাকাগুলো দিয়ে তোমার জীবনকে সাজিয়ে নিও। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি। আশা করি যে তোমার ভিতরে জ্ঞান বুদ্ধি আসে। পীর বাবার কথা শুনে রহিমের ভিতরে ভিতরে ভেঙে পড়ে। তার মনের ভিতরে অনেক আঘাত লাগে আর তার পরিবারকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। রহিম যখন গ্রামে পৌঁছে তখন সে দেখতে পেল তার বাড়ির বাইরে অনেক লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। রহিম যখন তাদেরকে সরিয়ে সে ভিতরে গিয়ে দেখে তখন সে দেখতে পেল তার বাবা মা কাফনের কাপড় জড়িয়ে খাটের ওপর শুয়ে আছে। তুই এতদিন কোথায় ছিলি পুত্র? তোর বাবা এতদিন তোর পথ চাইতে চাইতে সে এখন দুনিয়া ছেড়ে চলে গেছে। আর তোর মা এসব বেদনা ধৈর্য ধারণ করতে পারে নাই, এজন্য সেও মারা গেছে। তুই অনেক দেরি করে দিয়েছিস পুত্র রহিম, তুই অনেক দেরি করে দিয়েছিস। এসব কথা শুনে রহিম মনের ভিতর ফেটে ফেটে অনেক কান্না করতে থাকলো। তার নিজের কর্মের প্রতি তার অনেক আফসোস হচ্ছিল আর সে কাঁদতেছিল আর তার চোখ দিয়ে অনেক অশ্রু আসছিল। কিন্তু এখন তার অশ্রু মুছার জন্য তার বাবা বেঁচে নেই। এখন তার দুঃখের কথা শোনার জন্য তার মা বেঁচে নেই। তখন সেখান থেকে তার এক চাচা তাকে একটি চিঠি দিল। এই নাও রহিম, এ তোমার বাবার শেষ চিঠি। সে বলেছিল যদি আমার ছেলে আসে তাহলে এই চিঠিটি তাকে দেবে। রহিম চিঠিটি নিয়ে চিঠিটি খুলে পড়তে লাগে। পুত্র, যখন তুমি এই চিঠিটি পাবে তখন হতে পারে আমি এই দুনিয়াতে থাকব না, কিন্তু আমার সব ভালোবাসা এই চিঠির ভিতরে লিখলাম। পুত্র, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি শুধু এইটুকুই চাইতাম যে তুমি এই দুনিয়াতে তুমি ভবিষ্যতে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারো। আমরা যদি দুনিয়াতে না থাকি তাহলে তোমার যেন কোনো ধরনের কষ্ট না হয়। তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে সংসারটা সুখে শান্তিতে চালাতে পারো। আমি এটাই চাইতাম, কিন্তু ওপর আল্লাহ মনে হয় তোমার সাথে বেশি দিন থাকারই আমার ভাগ্যে লেখা ছিল না। পুত্র, আমি আশা করছি যে তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছ। এই সব ঘরবাড়ি, জমি, অর্থ সম্পদ, আমার সব কিছু তোমার জন্য রেখে যাচ্ছি। তুমি এই সবগুলো ভালোমতো দেখে রাখবে আর তোমার বউ বাচ্চাকে স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রাখবে আর তোমার প্রতি যত্নবান হবে। আর তোমার জন্য আমাদের ভালোবাসা আর দোয়া সবসময় তোমার সাথে থাকবে। ইতি, তোমার বাবা। চিঠি পড়ার পর রহিমের মনের ভিতর অনেক চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আর সে মনে মনে আফসোস করতে থাকে যে সে শেষ সময়ে তার বাবার সাথে কথাটুকু বলতে পারে নাই আর তার কাছে ক্ষমা চাইতেও পারে নাই। রহিম জীবনে এমন এক সময় এসে পৌঁছেছে যে তার আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। বাবা মা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। তাদের ভালোবাসা অনন্য। তাদের প্রতি আমাদের দায়িত্বশীল হওয়া জরুরি। এই গল্পটি আমাদেরকে শিক্ষা দেয় যে বাবা মাকে হারানোর পরে আমাদের অনেক আফসোস হয়। তাই তাদেরকে হারানোর আগেই তাদের প্রতি ভালোবাসা দেখানো এবং দায়িত্ব পালন করা উচিত। বন্ধুরা, আগে আপনারা কোন ধরনের গল্প দেখতে চান কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন।